বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ইসরাফিল আলম, ডানে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার ইসরাফিল আলম, পাবলিক ইউনিভার্সিটির টিচাররা অনেকদিন ধরে আন্দোলনে রয়েছেন, ধর্মঘটে রয়েছেন তারা। তাদেরকে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতাদের আজকে প্রধানমন্ত্রী বিকেল 4টায় ডেকেছেন। সো আজকে কি বিষয়টি সুরাহা হচ্ছে আশা করা যেতে পারে কিনা? ধন্যবাদ জলিল ভাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য এবং মর্যাদার প্রশ্নে একটা আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনের সত্যিকার অর্থে সারা দেশের সম্মানিত শিক্ষক সমাজের একাত্মতা আছে। পাশাপাশি 26 ক্যাডার যাদেরকে আমরা বলি, প্রশাসন, পুলিশ এবং ফরেন ক্যাডার বাদ দিয়ে বাকি যারা আছেন তারাও কিন্তু গতকালকে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছে। তো সব কিছু মিলে যে বেতন বৈষম্য যেটা সৃষ্টি হয়েছে অষ্টম আপনার বেতন কাঠামোতে, সেটা নিয়ে আলোচনার অবশ্যই সুযোগ আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সময় দিয়েছেন, তাদেরকে শুনতে চেয়েছেন। তাদের বক্তব্য শুনে এটাকে রিঅ্যাডজাস্ট করা বা এটাকে রিভিউ করার ব্যাপারে নিশ্চয়ই তিনি বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে আমি একটা বিষয় মনে করি যে জাতিপিতা বঙ্গবন্ধুর সময় 22টা ছিল, ধাপ ছিল, সেটা উনি এই বৈষম্য কমানোর জন্যই কিন্তু এটা 22 থেকে উনি 10-এ এনেছিলেন। তো 10 থেকে এই 10-এর মধ্যে যেন আবার নতুন করে বৈষম্য সৃষ্টি না হয় সেটা আমাদের সবার জাতীয় প্রত্যাশা ছিল। কিন্তু পরবর্তীতে সামরিক শাসন আসার কারণে এবং সামরিক সরকারগুলো তাদের প্রশাসনকে আরও শক্তিশালী করার কারণে প্রশাসনের সাথে অন্যান্য ক্যাডারের মধ্যে কিন্তু একটা বৈষম্য সৃষ্টি করেছে এবং এই ধারাবাহিকতা এমন একটা জায়গায় চলে গেছে যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট যেটা, সেইটারও কিন্তু পরিবর্তন হয়েছে। তো আমি ওই জন্য একটা কথা মাঝে মধ্যে বলে থাকি যে নেচার রিপিটস ইটসেলফ। মূল জিনিসটা কিন্তু বারবার ওই জায়গাতে চলে যায়। আমাদের জাতির পিতার প্রদর্শিত পথ এবং তার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তে ফিরে যাওয়ার সময় এসেছে। শুধু 72-এর সংবিধানে ফিরে যাওয়ার কথা বললেই হবে না। বঙ্গবন্ধু তার মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদের প্রশাসন সম্পর্কে, রাষ্ট্র ব্যবস্থাপনা সম্পর্কে, আমাদের কৃষি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের শিল্পনীতি, সব কিছুর, শ্রমনীতি, সব কিছুর উপরে ওনার যে সিদ্ধান্তগুলো ছিল, ওনার যে বক্তব্যগুলো ছিল, যে দিক নির্দেশনাগুলো ছিল, ওই জায়গাতে যদি আমরা যেতে পারি বা কাছাকাছি যদি যেতে পারি তাহলে এই সমস্যাগুলো কিন্তু থাকবে না। তবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাই করছেন। কিন্তু ওভারনাইট করা যাবে না, আস্তে আস্তে করতে হবে, কারণ অনেক দিন, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো তৈরি করা হয়েছে। একবারে যদি সমাধানের চেষ্টা করা হয় বা পদক্ষেপ না হয় তাহলে একটা বিশৃঙ্খলা হবে, একটা অশান্তি হবে, এখানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এই জন্য আস্তে আস্তে করা ভালো এবং সবার সাথে আলাপ আলোচনা করে এমনভাবে করা দরকার এটা যেন সাস্টেনেবল হয়, এটা যেন টিকসই হয় এবং এটা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, ভবিষ্যতে যেন এই বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা করতে না হয়। তো আমি পুলিশের ব্যাপারটা আপনারা দেখেছেন, ওনারা আগেই করে নিয়েছেন। বিচার বিভাগের বিষয়টা বিচার বিভাগ নিজেরাই নিজেদের রায় দিয়ে ওনাদের পদমর্যাদা এবং অন্যান্য বিষয়গুলো ওনারা নির্দিষ্ট করেছেন, সেগুলো বাস্তবায়নের মধ্যে আছেন। ফরেন ক্যাডারে তো খুবই কম, সংখ্যা অনেক কম, পদোন্নতির সুযোগও বেশি, তাদের ওইখানে নাই। কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে 26 ক্যাডারের কৃষি, ডাক্তার এবং মৎস্য, অন্যান্য যারা আছেন তাদের কিন্তু ব্যাপক অবদান আছে। তাদের কিন্তু অনেক শ্রম, অনেক অভিজ্ঞতালব্ধ অবদান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আপনি আশা করছেন যে আমি আশা করছি নিষ্পত্তি হবে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি অভিভাবকত্বের ভূমিকায় থেকে উনি সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত দিয়ে একদম বাস্তবসম্মত সিদ্ধান্ত এগুলো সমাধান করতে পারবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা। জি, আমরা জানি যে গত 8 মাস ধরে শিক্ষকরা একটি আন্দোলনের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এখন কথা হচ্ছে 123 ভাগ বেতন বাড়ানো হয়েছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বারবার স্মরণ করে দিচ্ছেন। তাহলে এই আন্দোলনের কারণটা কি? আসলে শিক্ষকরা যে কারণে আন্দোলন করছেন সেটা হচ্ছে তাদের মর্যাদার জন্য। তারা, একজন শিক্ষক যখন লেকচারার পদে ঢোকেন তখন তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির মর্যাদা পান। পরে তিনি যখন প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন তখন তিনি ডেপুটি সেক্রেটারির মর্যাদা পান।
যখন অ্যাসোসিয়েট প্রফেসর হন তখন জয়েন্ট সেক্রেটারি, এবং লাস্টে যখন উনি প্রফেসর হন তখন উনি অ্যাডিশনাল সেক্রেটারির মর্যাদা পান। সেক্রেটারি কিন্তু হতে পারেন না। যখন সিলেকশন গ্রেড এবং টাইম স্কেলটা ছিল তখন 25% শিক্ষক সেক্রেটারি মর্যাদায় যেতে পারতেন, তাদেরকে সিনিয়র প্রফেসর বলা হতো। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে সচিবদের আরো এক ধাপ বাড়িয়ে সিনিয়র সেক্রেটারি করা হয়েছে, কিন্তু সিলেকশন গ্রেড এবং টাইম স্কেলটা সরিয়ে দিয়ে তারা কিন্তু শিক্ষকরা কিন্তু ওই অ্যাডিশনাল সেক্রেটারি পর্যায়ে রয়ে গেছে। দুই ধাপ নিচে নেমে গেছে। তো বারবারই সেজন্য শিক্ষকরা বলছেন যে আমরা কোনো বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছি না, বরং আমাদেরকে একটি পৃথক বেতন কাঠামো দেয়া হোক। তো আমার এখানে তো গত 2 দিন শিক্ষকরা ছিলেন, তারা বলছেন যে আমাদের বেতন দরকার হলে যা বাড়ানো হয়েছে তার চেয়ে অর্ধেক করে দেওয়া হোক, মর্যাদাটা নিশ্চিত করা হোক। এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই আন্দোলনে সমাধানের কোনো চেষ্টা না করে গত 8 মাস ধরে আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যে উক্তিগুলো শুনলাম যে পেটের টান দূর হয়েছে, এখন সম্মান নিয়ে টানাটানি, তাহলে শিক্ষকতা বাদ দিয়ে সচিবের পরীক্ষা দিয়ে সচিব হয়ে যায় না কেন? অথবা বয়স 65 থেকে আবার সচিবদের মতো 59-এ নামিয়ে আনা হোক। তারা তো প্রাইভেট টিউশনই করতে পারে, বিভিন্ন জায়গায় পড়াতে পারে, সচিবরা তো আর সেটা পারেন না। তো এই ধরনের উক্তিগুলো আসলে আমরা ঠিক আশা করি না সরকারের কাছ থেকে। এবং আরেকটা বিষয় আমাকে খুব বিস্মিত করেছে যে শিক্ষকরা বারবারই বলছেন যে তাদের শত্রু, মানে এমন ভাবে কথাটা প্রেজেন্ট করছেন যেন শিক্ষক ভার্সেস আমলা, অর্থাৎ আমলারা ইচ্ছাকৃতভাবেই শিক্ষকদেরকে তাদের যোগ্য পদমর্যাদা দিচ্ছেন না। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে একটা মন্ত্রণালয়ের পুরো কন্ট্রোল থাকে কিন্তু মন্ত্রীদের হাতে। শিক্ষকরা যে বলছেন যে মন্ত্রীরা তাদের 3টা সুপারিশ বা 3টা দাবি মেনে নিচ্ছে, যেটা গিয়ে আমলারা পরে পরিবর্তন করছে, এটা কিন্তু সম্ভব নয়। এবং যদি এরকম হয়েও থাকে, কোন মন্ত্রীকে প্রতিবাদ করে বলেছে যে আমাদের সুপারিশ এটা ছিল বা আমাদের ডিসিশন এটা ছিল, আমলারা সেটা পরে পরিবর্তিত করেছে? বলেনি। মূল সমস্যাটা আসলে সেখানে নয়, দলীয়করণ এমন ভাবে হয়ে গেছে এবং প্রতিটা ক্ষেত্রে কেউ কেউ বলেছেন, তোফায়েল আহমেদ বলেছেন যে সুপারিশ মানা হয়নি, মন্ত্রিসভার বৈঠকেই বলেছেন। কিন্তু যদি তা মানা না হয় তাহলে তারা শোকজ করেছে সচিবকে, কারণ সচিব তো মানতে বাধ্য। অর্থাৎ তার মানে মন্ত্রী বা সরকারেরও এক ধরনের প্রচ্ছন্ন মদত ছিল, না হলে তো এটা সম্ভব নয়। এবং আপনি যদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উক্তিগুলোই দেখেন না কেন, তাহলে আপনি বুঝবেন যে শিক্ষক কি পরিমাণ অমর্যাদা আসলে এই কথাগুলো দিয়ে করা হয়েছে। এবং এটার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে আমাদের যে কোনো প্রফেশন আপনি ধরেন এখন এমন ভাবে রাজনৈতিকভাবে বিভাজিত হয়ে গেছে যে এক সময় রাজনীতিবিদরা আসতেন শিক্ষকদের কাছে পরামর্শ চাইবার জন্য, এখন শিক্ষকরা দৌড়ান রাজনীতিবিদদের কাছে কোনো একটা সুবিধা পাওয়া যায় কিনা সেজন্য। এবং রাজনীতিবিদরাও কিন্তু রাজনীতিকরণের কথা যদি আপনি বলেন, তাহলে এই যে শিক্ষকদের যে নেতা যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা শিক্ষক সমিতি ফেডারেশন বলেন, সেখানে কিন্তু সরকারপন্থী শিক্ষকরাই নির্বাচিত, তারাই তো সুবিধা করতে পারছেন না, তারাই দাবি জানাচ্ছেন, তারাই সাক্ষাৎ চেয়েছেন। কিন্তু দেখেন তারা কিন্তু মূল জায়গায় হাত দিচ্ছেন না, তারা বারবারই আমলাদের উপর দিয়ে চাপিয়ে এক ধরনের ক্যামোফ্লেজ তৈরি করার চেষ্টা করছেন, যেন এটা আমলাদেরই শুধু দোষ। বিষয়টা কিন্তু সেরকম না। যদি রাজনৈতিকভাবে সরকারের ইচ্ছা থাকতো বিষয়টি সমাধান করবার, তাহলে নিশ্চয়ই সরকার গত 8 মাসে সেটা করতে পারতো। ক্লাস বর্জনের মতো এক্সট্রিম অবস্থায় যেতে হয় কেন? এটা তো দরকার ছিল না। সেই তো দেখা যাচ্ছে আজকে সরকার বসতে রাজি হয়েছে শিক্ষকদের সঙ্গে, এটা তো গত 8 মাসে করে। এবং আপনি যদি অর্থমন্ত্রীর বক্তব্যগুলো দেখেন, কি চূড়ান্ত রকম অপমানজনক এক একটা মন্তব্য তিনি শিক্ষকদের সম্পর্কে সময় সময় করেছেন। এবং আমি মনে করি যে এই রাস্তাটা শিক্ষকরাই খুলে দিয়েছেন, 1। আর 2 হলো আপনি দেখবেন একমাত্র সিভিল সার্ভিস ছাড়া, প্রশাসন ছাড়া আর কেউই কিন্তু খুশি না। ব্যাংকাররাও আন্দোলন করছে, মেডিকেল ডাক্তাররাও আন্দোলন করছে, ওনারা 2 ঘন্টা কর্মবিরতিতেও গেছেন। তো কেন প্রশাসনকে কেন খুশি রাখবার এই চেষ্টাটা সরকারের? কারণ এই সরকার জানে যে তার দাঁড়িয়ে থাকার মূল ভিত্তিটাই হচ্ছে প্রশাসন। আজকে যদি প্রশাসন টলে যায় তাহলে এই সরকারের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব না। এই কারণে পুলিশরা বলতে সাহস করে যে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ, কারণ পুলিশ জানে যে সরকারটা টিকেই আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের প্রসঙ্গে আমরা পরে আসবো। তো আপনি কি আশা করছেন যে আজকে এর এটা নিষ্পত্তি হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠকের পরে? এটা সময়ই বলবে, সময় বলবে। সরকার যখন শিক্ষকদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন শান্তিপূর্ণভাবে সম্মানজনকভাবে বাস্তবায়নের একটা উদ্যোগ গ্রহণ করেছে, তখন আমাদের তরুণ ব্যারিস্টার রমিনের কথা শুনে মনে হচ্ছে উনি আগুনের মধ্যে ঘিরতে দেওয়ার দায়িত্বে আছেন। তো উনি বলার আগে আমার মনে হয় একটু মনে করা উচিত ছিল যে উনি যে দল করেন সেই দলের নেত্রী বেগম জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেবরা ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, কিন্তু উনি
তাদের সাথে সাক্ষাৎও দেননি। এবং এটা নিয়ে পত্রিকায় বহু নিউজ হয়েছে যে বঙ্গবন্ধু পর্যন্ত শিক্ষকদেরকে উনি গেটে গিয়ে রিসিভ করে নিয়ে আসতেন, দেখা করে আবার বিদায় দিয়েছেন, কিন্তু বেগম জিয়া তাদের সাথে সাক্ষাৎ করেননি, সামান্যতম সৌজন্য তারপর শিষ্টাচার প্রদর্শন করেননি। শুধু তাই না, আপনারা উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন। আমাদের সরকার শিক্ষা বান্ধব সরকার শুধু নয়, শিক্ষার উন্নয়নের জন্য, সম্প্রসারণের জন্য এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি করার জন্য বাজেট শুধু বরাদ্দ করেননি, জনবল শুধু বৃদ্ধি করেননি, সারা বাংলাদেশে বাজেট বরাদ্দ কিন্তু আগের চেয়ে শিক্ষায় কমেছে, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে না কমা। সে আমরা যেটা 2014-15-তে যেটা দিয়েছিলাম 15-16-তে এসে সেটা একটু কমেছে, কিন্তু ঘটনা হলো অন্যান্য খাতের যে বরাদ্দটা সেদিক দিয়ে কিন্তু পুষিয়ে গেছে। আমি যেটা বলছি যে সারা বাংলাদেশের 1500 গ্রামে স্কুল ছিল না, স্কুলবিহীন গ্রামে কিন্তু প্রাইমারি স্কুল দেওয়া হয়েছে, বিনামূল্যে বই দেওয়া, 33 কোটি বই তো আমরা এবারে দিলাম। কিন্তু নিম্নমানের বই পত্র পত্রিকা লিখছে, সেটা যাই হোক আমরা দিয়েছি, তো বাবা মা দিতে পারিনি, আমাকেও দিতে পারিনি। আমি তো একটা অবস্থাপূর্ণ ঘরের ছেলে, আমি গ্রামে পড়াশোনা করেছি। আমরা তো মার্চ মাস পর্যন্ত আমরা বই পাইনি, কিন্তু টাকা নিয়ে গেছি পাইনি, প্রিন্ট হয়নি, অনেক সমস্যা ছিল। কিন্তু শেখ হাসিনা কিন্তু বাবা মা যে দায়িত্বটা পালন করতে পারেনি, শেখ হাসিনা কিন্তু প্রত্যেকটা শিশুর জন্য, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য সে দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। এবং বই যেন দেওয়া না যায়, গোডাউন পোড়ানো হয়েছে, টেক্সট বুক পড়ে আগুন দেওয়া হয়েছে, রাস্তাঘাটে হরতাল দিয়ে অগ্নিসন্ত্রাস করা হয়েছে বেগম জিয়ার নেতৃত্বে, যে এই 1 তারিখে যেন বই দেওয়া না যায়। তারপরেও কিন্তু এই যুদ্ধের ভিতরে কিন্তু শেখ হাসিনা নেতৃত্বে সরকার বইগুলো পুষিয়ে দিয়েছে, পারেননি তারা। তা আমরা শিক্ষাকে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্য উদারীকরণ করেছি। শিক্ষা বান্ধব নীতি এবং একটা জীবনমুখী, কর্মমুখী এবং একদম বাস্তবমুখী শিক্ষা নীতি আমরা পাস শুধু করিনি, বাস্তবায়নের জন্য কাজ করছি। আর আমরা যদি শিক্ষকদের সমস্যা না বুঝি, শিক্ষকদেরকে যদি আমরা উৎসাহিত প্রণোদনা দিতে না পারি, এটাকে বেগম জিয়ার পক্ষে সম্ভব? কোনোদিনও সম্ভব না। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তো সবার, প্রধানমন্ত্রী শুধু প্রশাসনের নয়, শুধু ওই পুলিশ ক্যাডার না, প্রশাসন শুধু 26 ক্যাডার, প্রশাসন জনগণের, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে জনগণের এবং সব ক্যাডারের প্রতিনিধিত্ব করে। এখন ক্যাডারের মধ্যে আন্তঃক্যাডার যে একটা সমস্যা, এটা কিন্তু আজকে নতুন না, এটা বহু পুরাতন সমস্যা। এটা বহুবার প্রকৃতির আন্দোলনে তো এরশাদ সাহেবের বিরুদ্ধে বিশাল একটা আকার ধারণ করেছিল, বেগম জিয়ার বিরুদ্ধে হয়েছিল। তা আমাদের এই সরকার 126% বেতন বৃদ্ধি করেছেন, এটা একটা অত্যন্ত সাহসী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা আশা করেছিলাম যে বেতন বৃদ্ধি হওয়ার পরে ক্যাডারের মধ্যে, আন্তঃক্যাডারের যে সমস্যাগুলো আছে সেগুলো আলাপ আলোচনার ভিতর দিয়ে তারা বেতন যে বৃদ্ধি করা হলো, যে অর্থনীতিতে কুফল যেটা পড়তে পারে সেটা কি ভাবা হয়েছে? অর্থনীতিতে কুফল, বিশেষ করে ইনফ্লেশন যেটি হবে এবং অর্থনীতিতে কুফল পড়লো। সরকারি কর্মকর্তা কর্মচারী মানে সরকারের বেতনের আওতায় কত মানুষ? জলিল ভাই, আপনি দেখবেন আমাদের দ্রব্যমূল্য যেটা বেড়ে গেছে এবং প্রাইভেট সেক্টরে যে বেতন বৃদ্ধি হয়েছে, মজুরি যেটা বৃদ্ধি হয়েছে, গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে আমাদের 43টা সেক্টরে আমরা বেতন বৃদ্ধি করেছি। সেই সেক্টরগুলোতে যে বেতন, বিদেশি কোম্পানিগুলোতে, তারপর এনজিওগুলোতে যে বেতন বৃদ্ধি পেয়েছে, সেই হিসাবে কিন্তু সরকারি কর্মকর্তারা এবং কর্মচারীরা যে বেতনটা পান, এটা কিন্তু খুব বেশি না। তারা কিছু সাপোর্ট পান বলেই কিন্তু তারা টিকে থাকতে পারেন। তো বেতন বৃদ্ধির ব্যাপারে আমার মনে হয় সিদ্ধান্তটা সঠিক আছে। কিন্তু এই যে বৈষম্যর যে কথাটা বলেছেন, আসলে এটা যতটুকু না অর্থের বিষয় আপনি বলেছেন, এটা মর্যাদার বিষয়। এখন মর্যাদার কথা বললে তো প্রত্যেকেরই আছে মর্যাদা, জুনিয়র সিনিয়র, এই সমস্যাটা সাংবাদিকতার ভিতরেও আছে, রাজনীতির ভিতরেও আছে, ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেও আছে, একটা পরিবারের মধ্যেও আছে, সব জায়গাতেই কিন্তু এই সমস্যাটা আছে। তো আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী ভিশন 2021-এ যে স্বতন্ত্র বেতন স্কেল, আলাদা বেতন স্কেলের যে ঘোষণাটা দিয়েছেন, 2021 সালের মধ্যে আমরা যদি এটা বাস্তবায়ন করতে পারি, ক্ষেত্রে বিভিন্ন ক্যাডারের বিভিন্ন জায়গাতে যদি স্বতন্ত্র বেতন স্কেলটা যদি এটা করা যায়, তাহলে আমার মনে হয় এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবং আমরা চাই যে প্রতি বছর অটোমেটিক্যালি বেতন বৃদ্ধি হোক, এইভাবে না করে অটোমেটিক্যালি বেতন বৃদ্ধি হোক ইনফ্লেশনের সাথে সামঞ্জস্য রেখে, তাহলে আর মনে হয় এইসব ঝামেলা বা এই ধরনের সমস্যা। রুমিন, আপনি বলছিলেন যে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশের উক্তি এটি অবশ্য একজনকে নির্যাতন করবার সময়। সো এই উক্তি করবার সাহস পুলিশের মধ্যে কোত্থেকে আসে?
এবং এই জায়গায় আমি বাংলাদেশে যারা ক্ষমতায় বিভিন্ন সময় ছিলেন এবং আছেন তাদের প্রত্যেককেই কি দায়ী করা যায় না যে আপনারা সবাই যে যখন ক্ষমতায় ছিলেন বা আছেন রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করেন বলেই পুলিশ আসলে এতটা উদ্ধত্তপূর্ণ কথাবার্তা বলতে পারে? আমি আপনার প্রশ্নে আসছি, আমি ইসরাফিল ভাইয়ের সাথে দুইটা লাইন শুধু যোগ করে দেই। উনি বলছিলেন যে সরকার শিক্ষা বান্ধব সরকার। আমি মনে করিয়ে দিতে চাই ওনাকে, এই সরকারের আমলেই যেভাবে এসএসসি, এইচএসসি, মেডিকেল এমনকি বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, এরকম নজিরবিহীন। সরকার যদি দায়িত্ব স্বীকার করে পদক্ষেপ নিতেন এই বিষয়ে, তাহলে আমার হয়তো সেরকম বলবার কিছু ছিল না। কিন্তু আমরা যেটা দেখেছি, দুঃখজনক হলেও সত্য, যে বারবার পত্রিকায় আসার পরেও সরকার তো কোনো ব্যবস্থা নেয়নি, উল্টো এমনভাবে বিষয়টাকে পোট্রে করার চেষ্টা করেছে যেন এমন কিছু ঘটেইনি। শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। আপনারা জানেন যে আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর জাফর ইকবাল, উনি বেশিরভাগ সময় দেখা যায় যে সরকারের বেশিরভাগ সিদ্ধান্তের সঙ্গেই একমত পোষণ করেন। উনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে এই সরকারের সময় শিক্ষা যেভাবে ক্ষতিগ্রস্ত হলো, অতীতের কোনো সরকারের সময় শিক্ষা এতটা ক্ষতিগ্রস্ত হয়নি। বেতন বৃদ্ধির কথা এসছে, বেতন কয়জনের বেড়েছে, কত পার্সেন্টের বেড়েছে আপনি দেখেন, 8 থেকে 10% হবে। কিন্তু বাকি যে 90% লোক বাংলাদেশে বাস করে, তারা এই বেতন বৃদ্ধির সাথে সাথে যে সব কিছুর মূল্য বেড়ে গেছে, পরিবহন খরচ বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বলেন, এই খরচটা তারা কোথা থেকে মেটাবে? সরকার কি চিন্তা করেছে এই বিষয়গুলো? করেনি। আপনার কথায় আসছে, আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের অধ্যত্বপূর্ণ উক্তি তারা কি করে করবার সাহস পায়। তারা সাহস পায় এই কারণেই, কারণ তারা বিশ্বাস করে যে সরকারটিকে তারাই টিকিয়ে রেখেছে। 5 জানুয়ারি নির্বাচনে যখন 154টি আসনে কোনো রকমের কোনো ভোট ছাড়া সরকার ক্ষমতায় যায় এবং তারপর আদ্যাবধি, যদিও তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে পুলিশের যে ব্যাপরা ভাবটা, এটি কিন্তু বরাবর কম বেশি ছিল। এখন হয়তো বেশি বলতে পারেন, গত 2 বছরে সেটা কিন্তু আপনারা যখন আপনার দল যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু পুলিশের এরকম উদ্ধত্তপূর্ণ আচরণ। ভাই, গত 2 বছরে পুলিশ, র্যাব এবং বিজিবি প্রধান যেভাবে রাজনৈতিক একটা মন্তব্য প্রকাশ্যে করেছে এবং সেগুলো গণমাধ্যমে এসছে, এভাবে কি আমরা প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দিতে দেখেছি পুলিশকে? দেখিনি। দেখুন, যে কারণগুলো এটার পিছনে আছে সেটা হচ্ছে যে দলীয়করণ। যখন পুলিশ নিয়োগ হয় তখন দেখে নেওয়া হয় যে তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, সে কি ছাত্রলীগ করতো, সে কি যুবলীগ করতো, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, এই পর্যন্ত দেখা হয়। 1, 2 হলো ঘুষ দিয়ে নিয়োগ দেওয়া হয়। আপনারা জানেন যে পুলিশের পদোন্নতির জন্য 77 লক্ষ টাকা ঘুষ ফান্ড খুলেছিল পুলিশ। ফান্ড মানে রীতিমতো ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে ফান্ড খোলা, এরকম তো অতীত ইতিহাসে আমরা দেখিনি। তৃতীয়ত হচ্ছে পুলিশ নিয়োগের সময় দেখা হয় তার বাড়ি কোথায়। একটি বিশেষ জেলা বা একটি বিশেষ অঞ্চলের বাড়ি হলে তাকে অগ্রাধিকার দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যে পুলিশ যদি বিরোধী দলীয় নেতাকর্মীর উপরে যত বেশি দমন পীড়ন, নিপীড়ন, নিষ্ঠুরতা করতে পারে, তার পদোন্নতি তত দ্রুত হয়। তো এই কারণগুলো প্রত্যেকটি পুলিশকে আজকে বিশ্বাস করতে বাধ্য করিয়েছে যে এই পুলিশ যদি না থাকে এই সরকারের টিকে থাকা মুশকিল। শুধু তাই না, আপনি দেখেন ছিনতাই, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা, মাদক ব্যবসা, কোথায় নাই পুলিশ আজকে। যখন যাত্রী, আপনি 2 দিন আগে এটা হয়েছে, রাব্বি আমাদের বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা, তাকে ধরে 2 ঘন্টা পুলিশ গাড়িতে ঘুরিয়েছে, বলেছে ইয়াবা দিয়ে দেবে, ইয়াবা মামলায় তাকে দিয়ে দেবে, 5 লক্ষ টাকা দাবি করেছে। একদিন পার হতে না হতেই দক্ষিণ সিটি কর্পোরেশনের আরেক কর্মকর্তাকে পুলিশ ধরে বেধড়ক মার দিয়েছে, এবং সাদা পোশাকের পুলিশ। অথচ গত বছর স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এই ধরনের ঘটনা যেহেতু ঘটছে বারবার, সাদা পোশাকে পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে, সুতরাং সাদা পোশাকে ডিউটি দেওয়া যাবে না। তারপরেও কি করে সাদা পোশাকে দেয়। এবং যেখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের সেই কর্মকর্তা এখন আইসিইউতে আছে, ল্যাব এইডে, সেখানে কি করে ডিএমপি কমিশনার বলে যে সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে, সামান্য আহত হয়েছে। সামান্য আহত হয়েছে বলে উনি কি প্রমাণ করতে চাচ্ছেন? উনি তো অলরেডি তদন্তটাকে একটি বিশেষ খাতে নিয়ে গেলেন। যখন চিঠিতে আসে যে সামান্য আঘাতপ্রাপ্ত, অথচ ব্যক্তিটি ল্যাব এইডের হাসপাতালে আইসিইউতে আছে, তখন অলরেডি কি তদন্তটা এক খাতে চলে যায় না? এবং দেখেন, গত 1 বছরে প্রায় 10,000 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কমপ্লেইন করা হয়েছে। কয়টার ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখা যায় একটা লোক দেখানো আই ওয়াশ ক্লোজ করে, পরে আর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে পুলিশের বিচার পুলিশ করছে। এখানে তো আমরা সুষ্ঠু বিচার আশা করতেই পারি না। কেন বিচার বিভাগীয় তদন্ত করা হয়? প্রশাসনিক পদক্ষেপ তো সেটি করবেই, তা যে কোনো
প্রতিষ্ঠানই হোক না কেন তার নিজস্ব একটা বিচার হবে, আরেকটা হচ্ছে দেশের প্রচলিত বা সাধারণ আইনের বিচার। এক্স্যাক্টলি, এখন এটা তো প্রত্যেকটা প্রতিষ্ঠানেই প্রাতিষ্ঠানিক বিচার হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু পুলিশেটা দেখা যায় প্রাতিষ্ঠানিক বিচারেই পুরো বিষয়টা চাপা পড়ে যায়। এই জন্যই বলছি যে পুলিশের ঘটনাগুলো, কারণ এটা তো সিরিয়াস ম্যাটার, পুলিশকে আমরা নিরাপদ আশ্রয় মনে করি। পুলিশের বিষয়টা কিন্তু বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বিষয়টা কিন্তু আপনি 8-10টা বিষয়ের সাথে এক করে দেখলে চলবে না। আমরা তাদেরকে মনে করি যে তারা আমাদেরকে বিপদে পড়লে রক্ষা করবে। আপনি বাংলাদেশে একটা জরিপ যদি চালান আজকে, আপনি দেখবেন কয়টা লোক বিশ্বাস করে যে বিপদে পড়লে সে পুলিশের কাছে যাবে। উল্টো সে পুলিশের হাত থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করে, বলে যে বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে 100 ঘা। জন্ডিসের রোগী চোখ যখন হলুদ হয় তখন যেদিকে তাকায় সবই হলুদ লাগে। তখন রবীন্দ্রা দায়িত্ব নিয়ে মিশন নিয়ে নেমেছে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্সি এবং বিভাগের চরিত্র হনন করা, তাদেরকে বিভিন্নভাবে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা, তাদের উপর থেকে মানুষের আস্থা বিশ্বাসকে নষ্ট করা, বিভ্রান্তি ছড়ানো, এইগুলাই হচ্ছে তাদের কাজ। কারণ বিএনপির গণতান্ত্রিক গঠনমূলক এবং তাদের কোনো ধরনের লক্ষ্যাভিমুখী কোনো রাজনীতি কিন্তু এখন নাই। তারা রাজনীতি থেকে সরে এসে তারা এইসব ষড়যন্ত্র বিভ্রান্তির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে। তার কথা শুনে আমি মোটে আশ্চর্য হইনি। তবে একটি কথা আমি বলবো যে প্রশ্নপত্র ফাঁসের যে বিষয়টা আপনি বলেছেন, এটা হলো বিএনপির সময়ের কথা। প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগগুলো আপনারা করেন, কোনো প্রশ্নপত্রই প্রকৃত প্রশ্নপত্রের সাথে ফাঁস হওয়া প্রশ্নপত্রের কিন্তু মিল নাই। প্রকৃত প্রশ্নের সাথে এগুলোর কিছু কিছু ক্ষেত্রে মিল হয়েছে। যারা এগুলোর সাথে জড়িত ছিল তারা ফাইন হয়েছে, বিচারের আওতায় এসেছে, এবং পরীক্ষাগুলো যেন নষ্ট হয়ে যায়, পরীক্ষায় যেন অংশগ্রহণ করতে না পারে শিক্ষার্থীরা, সেই জন্য আপনারা দিনের পর দিন, মাসের পর মাস ইতিহাসের নজির সৃষ্টিকারী হরতাল দিয়েছেন, অবরোধ দিয়েছেন, অগ্নিসন্ত্রাস করেছেন, শিক্ষকদের ছাত্রদের রাজপথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু পরীক্ষা তবুও আমাদের সরকার, প্রশাসন এবং জনগণের সহায়তায় এটা করা সম্ভব হয়েছে। আর পাবলিক, আপনাদের সময় দেখেন, বিসিএস শুধু নয়, প্রত্যেকটা পাবলিক পরীক্ষায় বিএনপির সময় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং পরীক্ষাগুলো একটা প্রহসনী রূপ নিয়েছিল। তখন আপনি হয়তো দেশে ছিলেন না, এই জন্য আপনার মনে থাকার কথা না, কারণ আপনি হয়তো পড়াশোনার জন্য দেশের বাইরে ছিলেন। আপনার সৌভাগ্য এই বিভৎস চিত্রগুলো আপনাকে দেখতে হয়নি। আপনি আপনার সরকারের শাসনামলের, বিএনপি জামাত শাসনামলে পত্রিকাগুলো খুললে আপনি দেখতে পাবেন। আমি প্রথমেই বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ দেব যে এই ধরনের অভিযোগে পুলিশের বিরুদ্ধে ইতিপূর্বে ব্যবস্থা কিন্তু নেওয়া হতো। আপনি যে কথা বলেছেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসতো, তদন্তের নামে কমিটি হতো, কিন্তু পুলিশের বিরুদ্ধে আলটিমেটলি ব্যবস্থা হতো না। কিন্তু দেখেন এই পার্টিকুলার এই কেসে, যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেই ঘটনায় কিন্তু সাথে সাথে ক্লোজ হয়েছে সংশ্লিষ্ট অফিসার এবং তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, এবং একটা সরকারি কর্মচারীকে চাকরি থেকে বের করে দেওয়ার, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কিছু সুনির্দিষ্ট বিধান আছে, আইনসঙ্গত বিধান আছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রশ্ন আছে। তো সরকার পুলিশ ডিপার্টমেন্ট এটা প্রক্রিয়া গ্রহণ করেছে এবং আমি ওয়েলকাম জানাবো। পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ অফিসার, ডিএমপির কমিশনার বলেছেন যে কোনো পুলিশ সদস্য যদি কোনো ধরনের অপরাধের সাথে, অফেন্সের সাথে জড়িত থাকে, এটা তার ব্যক্তিগত দায়, পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব গ্রহণ করবে না। এবং আমাদের সরকারের সময় প্রচুর পুলিশের চাকরি চলে গেছে। পুলিশ তো দেখেন বাংলাদেশের জনগণের জানমাল নিরাপত্তার জন্য, বাংলাদেশের মানুষের দুঃসময়ের সহযোগিতার জন্য আমরা যতই পুলিশকে দোষারোপ করি না কেন, এই পুলিশই ভোর রাতে মানুষ বিপদে পড়লে টেলিফোন কল পেয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এই পুলিশই ঝড় বৃষ্টির এবং রৌদ্র খরার মধ্যে, দুর্যোগের ভিতরে, বন্যার ভিতরে, বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে মানুষের পাশে এসে কিন্তু সরাসরি দাঁড়িয়ে তারা কিন্তু কাজ করে। আপনি যে কথা বলেছেন যে পুলিশকে কল করলে পুলিশকে পাওয়া যায় না, কথাটা মোটেও সঠিক না। আপনি এখনই ফোন করবেন, এখান থেকে বের হয়ে দেখবেন পুলিশ কোথা না কোথা থেকে কিন্তু পুলিশ চলে আসবে, কিন্তু আপনাকে সহযোগিতাটা চাইতে হবে। পুলিশের কাছে সহযোগিতা চাওয়ার জন্য যে মেকানিজম, ফোন করা বা তাকে বিভিন্ন, এইটাই কিন্তু মানুষের অজ্ঞতার একটা বিশাল বিষয়। গ্রামীণ গতকালকে রাত্রে 12:30টার সময় আমরা একটা প্রোগ্রামে ছিলাম, জিল্লুর ভাই সেখানে গত পরশু ছিল। আমি ওখানে যাওয়ার রাস্তায় শুনে আমার এক বন্ধু, উনি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, কিন্তু আমাকে বারবার ফোন করছেন এমপি সাহেবকে তারা, কিন্তু পুলিশ, আমি যখন থানায় ফোন করলাম, ওসি সাহেবকে ফোন করার সাথে সাথে, আমি তো আপনাকে ফোন করেছিল না, বলছি স্যার আমাকে ফোন না করলে আমি কী করে জানি? আমি বললাম তোমরা বলছি আমি ফোন করবো না, তুমি ফোন করো। ফোন করেছে, তারা সাথে সাথে রিমিডি পেয়েছে। তো পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য মানুষের কিন্তু দক্ষতা এবং অভিজ্ঞতার দরকার আছে। আমাদের মানুষগুলোরা অভিজ্ঞ হয়ে উঠছে। মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে, এই
ভুল বোঝাবুঝি এবং এই গ্যাপ তত কম হবে। তা আমি একটা জিনিস বলেছি, রাজনৈতিক ব্যবহার পুলিশের, জিল্লুর ভাই যেটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু নতুন কিছু বিষয় না। যে সরকারি ক্ষমতায় থাকুক, আগে রাজা বাদশারা ছিল, জমিদাররা ক্ষমতায় ছিল, তাদেরও কিন্তু একটা পুলিশ বাহিনী ছিল, ভিন্ন নামে, ভিন্ন আকারে, ভিন্ন প্রকারে একটা বাহিনী থাকতো। এই বাহিনীর কাজ হতো সেই সরকারকে সুরক্ষা দেওয়া, সেই সরকারের নিরাপত্তা দেওয়া, সেই রাজার রাজত্ব, রাজার সম্পদগুলোকে যে কোনো দখলদারের হাত থেকে রক্ষা করে এবং তার মালিকের নিয়ন্ত্রণে রাখা। তো সেই পুলিশ আর আমাদের আজকের পুলিশের মধ্যে একটু পার্থক্য আছে। তারা মানবাধিকার দেখে, তারা আইন দেখে, তারা গণতান্ত্রিক অধিকার দেখে, নাগরিক অধিকার দেখে, সবকিছু দেখে তাদের ব্যবস্থা নিতে হয়। এবং এই সরকার সমস্যাটা রাজনীতিকরণ এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা না থাকাটা। আমি একটা কথা বলি, গতকালকে খুব আমি নাম বলে আমি ছোট করব না, নিয়োগ বাণিজ্য না থাকে। আমি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, উনি আইনজ্ঞ এবং আমি তাকে পছন্দ করি তার কথাগুলো। উনি একটা সাথে আলোচনায় বলছিলেন যে পুলিশের চাকরি নিতে যদি 5 লাখ টাকা খরচ করতে হয়, পুলিশ তো ঘুষ খাবে, অনিয়ম দুর্নীতি তো করবেই, যাক আমি অনীতি দুর্নীতি করবেই। আমার কথা হলো যে আপনি একটা পজিশনে যাবেন, আপনি একটা দায়িত্বে যাবেন, সেই দায়িত্ব অর্জনের পথে যদি আপনাকে কোনো ইনভেস্ট করতে হয়, খরচ করতে হয়, তার অর্থ কি এই যে আপনি ওখানে গিয়ে দুর্নীতির লাইসেন্স পাবেন, ওখানে গিয়ে আপনি লুটপাটের লাইসেন্স পাবেন? একজন এমপি, আমি বলি একজন এমপি হতে কি, ভোট করতে গেলে কি লাগে জিল্লুর ভাই, এটা আমার বলার অপেক্ষা রাখে না, আমি এটা বলতে চাই না, আপনি না সবাই জানে। তার অর্থ কি এই যে এমপি হয়ে উনি শুধু লুটপাট করবেন না, কিন্তু এমপি তিনি তো সেবা করবার জন্য হয়। রুমিন ব্যারিস্টারি পাস করে এসেছে, প্রধান বিষয় টাকা খরচ করে এসেছে, লন্ডনে পড়াশোনা করলে কি খরচা হয় এটা আমরা জানি। তার অর্থ কি উনি ব্যারিস্টারি করতে, উনি এখানে প্র্যাকটিস করার সময় শুধু মানুষের কাছ থেকে মূলত আয় করবার জন্যই তো জীবিকা এবং সেবা, সেটা কোনো যুক্তি না, সেটা কোনো যুক্তি না। যুক্তিটা হচ্ছে যার যে দায়িত্ব সে সঠিকভাবে পালন করছে কিনা, যদি পালন না করার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। আমাদের বাংলাদেশের পুলিশ যে দক্ষতা, বাংলাদেশের পুলিশ যে পেশাগত যে নৈপুণ্যতা, তারা পেশাদারিত্বে যে পরিচয়টা দিয়েছে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে কিন্তু প্রশংসিত। পিস কিপিং মিশনে তাদের যে অবদান, তাদের যে ভূমিকা, আপনি বিদেশে গেলে দেখবেন বাংলাদেশ ওদের মাধ্যমে অনেক জায়গাতে পরিচিত হয়েছে। তো আমাদের বাংলাদেশে এই যে জঙ্গি প্রতিরোধ, বাংলাদেশের সন্ত্রাসীদের প্রতিরোধ, বাংলাদেশে যে আপনাদের ষড়যন্ত্রের হাত থেকে গণতন্ত্র রক্ষা করা, বিএনপি এবং জামাতের হাত থেকে বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়াকে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে, বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য পুলিশ জীবন দিয়েছে। পুলিশ কিন্তু দায়িত্বে অবহেলা করেনি, পুলিশ এখনো কাজ করে যাচ্ছে। সেই পুলিশকে আপনারা যতই কলুষিত করার চেষ্টা করেন, সেই পুলিশকে আপনারা যতই মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন, এটা লাভ হবে না। কারণ যারা পুলিশের সহযোগিতা পাচ্ছে, পুলিশের বদৌলতে যে জঙ্গি, যে সন্ত্রাসীরা প্রতিরোধের মুখোমুখি হচ্ছে এবং তারা বিভিন্নভাবে আইনের আওতায় আসছে, মানুষ তো তার বেনিফিট পাচ্ছে। সেই মানুষগুলো কিন্তু পুলিশকে ঠিকই ভালোবাসে, সেই মানুষগুলো কিন্তু পুলিশকে সম্মান করে। আজকে বাংলা ভাই নাই, আজকে বাংলা ভাই নাই, আজকে তাকে ঘুষ দিয়ে যিনি টাকা চাকরি নেবেন তিনি। আমি একটি কথা বলি, আমিও একজন এমপি, আমিও তো একজন এমপি, তাই না? আপনারা যে কথা বলছেন যে পুলিশের চাকরিতে আপনি দেখেন বাংলাদেশের যে পুলিশের উনি কিন্তু মাইকিং করে বিনা পয়সায় যোগ্য লোকজনদেরকে নিয়ে এসে ফিজিক্যাল ফিটনেস থাকলে তাকে চাকরি দেওয়া হয়েছে। আমার এলাকাতে মুক্তিযোদ্ধার সন্তান, এতিম সন্তান এবং যারা গরিব মানুষের সন্তান আমি তো খুঁজে নিয়ে এসে চাকরি দিই। তো কথা হলো যে দু একটা বিচ্ছিন্ন বিষয়কে যদি জেনারেলাইজ করে দেখা হয়, এটা ঠিক না। যেখানে ভালো সেটা ভালো বলা উচিত, যেখানে মন্দ হয়েছে মন্দ বলা উচিত। বাংলাদেশের পুলিশের অবদান, এই যে এই সন্ত্রাসের, বেগম জিয়া এবং নিজামীদের সন্ত্রাসীর হাত থেকে যে জাতিকে রক্ষা করা, উদ্ধার করা, এই জন্য আপনি প্রশংসা করবেন না জানি, কিন্তু মানুষ ঠিকই প্রশংসা, এবং এই প্রশংসা আপনাকে করতে হবে কি না, মানে করবেন কি না আমি চাই না। দেশে উন্নয়নের, আমি খুব মুগ্ধ হয়ে ইসরাফিল ভাইয়ের কথা শুনছিলাম। আমি ওনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আমার মনে হচ্ছে উনি ঠিক না বুঝে কিছু সত্য বলে ফেলেছেন। হ্যাঁ, তার মধ্যে একটি হচ্ছে পুলিশ যে 5 লক্ষ টাকা ঘুষ নিয়ে চাকরিতে জয়েন করে, সেটি পুলিশ করতেই পারে এবং সেটি বৈধ, তাতে কোনো অসুবিধা নাই। অসুবিধাটা তখনই হবে যখন পুলিশ সেই টাকাটি রিকভার করতে যাবে। আমি জানি না উনি আসলে বিষয়টি বুঝে বলেছেন কিনা। আমি শেষ করি। 2 নম্বর পয়েন্টে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে পুলিশের এই জ্বালাও পোড়াও যে আন্দোলন, সেটা দমনে পুলিশের একটা বিরাট ভূমিকা ছিল।
আমি আপনাকে খুব বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই, গত 4 মাসে 19টি হামলার ঘটনা ঘটেছে। এখানে বিদেশি নাগরিক মারা গেছে, এখানে পুলিশ অফিসারের উপরে হামলা হয়েছে, এখানে আমরা দেখেছি যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে হামলা হয়েছে, এবং এই হামলাগুলোর একটারও এখন পর্যন্ত পুলিশ কোনো সুরাহা করতে পারেনি। প্রথমে যেটা হয়েছে, বিএনপি জামাতকে এটার সাথে জড়ানোর একটি চেষ্টা করা হয়েছে, বাট কোনো কাজে দেয়নি। আর ঘুষের কথার বিষয়ে আরেকটা ছোট্ট কথা আমি বলি, এই সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী ঘুষকে একসময় স্পিড মানি বলেছিলেন। উনি বলেছিলেন যে কাজ করতে ঘুষ লাগতেই পারে, স্পিড মানি। তো যেই সরকারের মানসিকতাই এই, সেই সরকারের একজন মন্ত্রী বা এমপির কাছ থেকে আসলে আমি এর থেকে অন্যরকম কোনো কথা আশা করি না। আমি আরেকটা বিষয় একটু বলি, যে অরওয়েলের একটা বিখ্যাত উপন্যাস আছে 1984। সেই উপন্যাসে মাইনরিটি পার্টি রুল করে, যেই পার্টির সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই, এবং সেই পার্টি রুল করে বেশ কিছু অস্ত্র দিয়ে। তার একটা হচ্ছে প্রপাগান্ডা। তারা একই কথা বারবার বলে এবং জনগণকে স্বাধীনভাবে চিন্তা করতে একদম অ্যালাউ করে না। বর্তমানে বাংলাদেশে যে সরকারটি আছে, এই সরকারটির সাথে আমি অরওয়েলের 1984 উপন্যাসের অদ্ভুত মিল পাই, এবং এটা নাকি রিসার্চে বের হয়ে এসে যতগুলো স্বৈরাচারী সরকার বিভিন্ন দেশে বিভিন্ন সময় শাসন করেছে, অরওয়েলের এই উপন্যাসটার সাথে মিল হয়ে গেছে। আপনি দেখবেন তিনি বলছিলেন যে পুলিশ প্রশাসন খুব দক্ষতার সঙ্গে কাজ করছে। আমি আপনাকে বিনীতভাবে আবারও বলছি যে 2015 সালে আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী ক্রস ফায়ারে মারা গেছে 192 জন। এই ক্রস ফায়ারটা হয়েছে কার সাথে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। এখন আপনি আমাকে বলেন, এই যে ক্রস ফায়ার, দেশে বিচার বিভাগ আছে, দেশে প্রশাসন আছে, তারপরে ক্রস ফায়ার হয় কি করে? সাধারণত যেটা হয় সেটা হচ্ছে পুলিশ একটা কাউকে ধরে, নিরীহ কাউকে, তাকে বলে তোমাকে ইয়াবার কেস দেবো, 5 লক্ষ টাকা দাও, অথবা তোমার পায়ে গুলি করে তোমাকে ফেলে রাখবো, 10 লক্ষ টাকা চাই। এই যে বাণিজ্য, এই বাণিজ্য, এই হ্যাঁ, আমি এটা বলছি না যে পুলিশের সব সময় পুলিশের খুব ভালো একটা ভূমিকা ছিল আইন শৃঙ্খলা রক্ষার, এই সরকারের সময় সেটা নতুন করে কিছু হয়েছে না, কিন্তু এতটা খারাপ অবস্থা বোধহয় বাংলাদেশের ইতিহাসে পুলিশ প্রশাসনকে দিয়ে হয়নি। এবং আজকে আমি এখানে বসে বুঝতে পারলাম যে এটার পিছনে সরকারের মন্ত্রী এমপিদের মদদ ছাড়া এটা সম্ভব না। আরেকটা কথা উনি বলছিলেন যে ওনার আত্মীয় বিপদে পড়বার পর আগে ওনাকে ফোন দিয়েছে, পুলিশকে ফোন না দিয়ে। এটাই তো স্বাভাবিক। আজকে আমি বিপদে পড়লে আমি অবশ্যই প্রথমে ইসরাফিল ভাইকে ফোন দেবো, আমি কি পুলিশকে ফোন দেবো নতুন বিপদ টেনে আনবো নাকি? আমি প্রথমে মন্ত্রী বা এমপি যাকে আমি চিনি তাকে ফোন দেবো, হয়তো আমি ওনাকেই ফোন দেবো সবচেয়ে আগে। না, আমি বলেছি যে জনগণ আসলে এখনো অভিজ্ঞ হয়ে ওঠেনি পুলিশের সহযোগিতা কিভাবে করতে হয়, কোথায় ফোন করতে হবে, আপনি অনেক নেগেটিভ কথা বলছেন, কিন্তু দেশ জুড়ে যে উন্নয়নের সুবাতাস বইছে, যেটি মিস্টার ইসরাফিল আলমরা বলছেন, সেটি তো আপনি চোখে দেখছেন না। জি নিশ্চয়ই। আমি আপনাকে একটা কথা বলেছিলাম না, যে প্রপাগান্ডা এই সরকারের, শুধু গণতন্ত্র করে না, এই সরকার দেখেন 300টি আসনে বর্তমানে বাংলাদেশের পার্লামেন্টে আওয়ামী লীগ রুল করছে। 300টি আসনে আমি এই কারণেই বললাম, কারণ জাতীয় পার্টিকে আসলে বিরোধী দল কেন, কোনো দল হিসেবে ধরা কিছু, এটা আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। তো সুতরাং 300টি আসনে থাকা সত্ত্বেও তারা যে কেন সংবিধান পরিবর্তন করে গণতন্ত্র শব্দটিকে বাদ দিয়ে উন্নয়ন যোগ করছে না, এটা আমার কাছে একটা বিস্ময়। কারণ এই সরকার খোলাখুলি ভাবেই বলছে, এবং যেটা সংবিধানের পরিপন্থী, সংবিধান লঙ্ঘন, এটা তারা বুঝতে পারছে কিনা আমি জানি না, যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, বেশি উন্নয়ন কম গণতন্ত্র, সীমিত গণতন্ত্র। এই যে এই কথাগুলো, এই প্রত্যেকটা কিন্তু আমাদের সংবিধানের যে মূল মন্ত্র, আমাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেটার বিরোধী। দেখুন, এই সরকার এমন ভাবে পুরো বিষয়টাকে সাজিয়েছে যাতে মনে হয় যে মুক্তিযুদ্ধের একটাই চেতনা ছিল, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। হ্যাঁ, মুক্তিযুদ্ধের অনেক চেতনার মধ্যে এটি একটি হতে পারে, কিন্তু এটা একমাত্র চেতনা ছিল না। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল সেটা হচ্ছে গণতন্ত্র, জাতীয়তাবাদ, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ। তারপরেও যদি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমরা উন্নয়নের কথা ধরেও নেই, তারপরেও সেই উন্নয়নকে, আপনি যদি গণতন্ত্রকে বাদ দিয়ে উন্নয়ন করতে চান, তাহলে আপনাকে কয়েকটি শর্ত পূরণ করে আসতে হবে। আপনাকে দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠা করতে হবে, আপনাকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে হবে, আপনাকে মানবাধিকার, ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনি আমাকে বলেন সরকার এই কোনটা করতে পেরেছে? আপনি যদি প্রথমে দুর্নীতির কথায় আসেন, দুর্নীতি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের দুর্নীতি, আরেকটি হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমি যদি প্রথম ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতি আসে, আমি আপনাকে বেশি না 2টা উদাহরণ দেই বা 3টা উদাহরণ দেই, বাকিটা ওনার কাছ থেকে শুনতে হবে কি হচ্ছে না হচ্ছে। ওনার কাছ থেকে শুনবেন।
আব্দুল মান্নান খান আপনি জানেন উনি মন্ত্রী ছিলেন এই সরকারের গত টার্মে, উনি হলফনামায় যেই তথ্য দিয়েছেন আমি সেখান থেকে বলছি, ইটস আ পাবলিক ডকুমেন্ট। 2008 সালে তার আয় ছিল 26,25,000 টাকা এবং তার নির্ভরশীলদের কোনো আয় ছিল না। 5 বছর পরে সরকারের মেয়াদ যখন পূর্ণ হলো এবং তিনি যখন মন্ত্রিত্ব থেকে সরলেন, তখন তিনি, তার স্ত্রী এবং নির্ভরশীলদের আয় গিয়ে দাঁড়ালো 3.5 কোটি টাকা। আয়ের তুলনায় স্থাবর অস্থাবর সম্পদ বেড়েছে বহুগুণ। 5 বছর আগে সম্পদ ছিল 10 লক্ষ টাকা, এখন সেটা বেড়ে হয়েছে 11 কোটি টাকা। 5 বছরে সম্পদ বেড়েছে 107 গুণ। আপনি আমাকে বলেন একজন মন্ত্রী কিছু লিমিটেড ইনকামের মধ্যে চলে, তিনি একজন সরকারি বেতনভুক্ত কর্মকর্তা, তার আয় 107 গুণ কি করে বাড়ল? উনি তো ব্যবসায়ী নন। 2 নম্বরে আসেন মির্জা আজম। 2008 সালে মির্জা আজম ও তার স্ত্রীর মোট সম্পদ ছিল 1,91,00,000 টাকা। 2014-তে এই সম্পদ বেড়ে হয়েছে 15,70,00,000 টাকা। নূরে আলম চৌধুরী মাদারীপুর 1-এ, বর্তমানে তার বার্ষিক আয় 10 কোটি টাকা, অথচ 2008 সালে তার বার্ষিক আয় ছিল 4,48,000 টাকা। 2008 সালের হলফনামে তার স্ত্রীর কোনো সম্পদ ছিল না, এখন আয় তার 5 কোটি টাকা। বর্তমানে তার অস্থাবর সম্পদের আর্থিক মূল্য 22 কোটি টাকা। জাহাঙ্গীর কবির নানক, ঢাকা 13-র, 5 বছর আগে তার সম্পদ ছিল 1 কোটি টাকার কম, এখন 8 কোটি টাকা। এর মধ্যে তার স্ত্রীর সম্পদ 5 কোটি টাকা, আগে যা ছিল মাত্র 52 লক্ষ টাকা। আমি কয়েকটি, আমার কাছে আরো উদাহরণ আছে, আর না টেনে আমি ব্যক্তিগত দুর্নীতির কথা বললাম, এরপর উনি শেষ করে আমি প্রাতিষ্ঠানিক দুর্নীতি দিয়ে আমি একটু শুরু করি। আপনি যখন আমাদের মন্ত্রীদের বিরুদ্ধে সম্পদশালী হওয়ার অভিযোগ করলেন দুর্নীতির মাধ্যমে, আমি আপনাকে শুধু বলবো যে জিয়াউর রহমান মৃত্যুর পর আমরা ভাঙ্গা সুটকেস দেখেছিলাম, ছিঁড়া গেঞ্জির আর্তনাদ দেখেছিলাম। তারা কিভাবে শত শত কোটি টাকার মালিক হলো, তারা কিভাবে বিদেশে টাকার পাহাড় তৈরি করলো, সে টাকাগুলোর বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা হচ্ছে, তারা কিভাবে এত সম্পদের মালিক হয়ে গেল, এই প্রশ্নের জবাবটা কিন্তু আপনাদের দেওয়া উচিত। কাঁচের ঘরে বসে মানুষের গায়ে ঢিল দেওয়া কিন্তু খুব নিরাপদ হয় না। তা আমি সেই দিকে আপনাকে দৃষ্টি দেব, যারা দুর্নীতি করেছে, যারা অনিয়ম করেছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এবং আমরা তো গর্বের সাথে বলতে পারি বর্তমান সরকারের সময় একমাত্র এসিসি, অ্যান্টি করাপশন কমিশন, কিন্তু সরকারি দলের নেতা যে মান্নান সাহেবের কথা বললেন, কর্মী, মন্ত্রী, এমপি, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এনেছে, তদন্ত করছে, অনেকের বিরুদ্ধে মামলাও করেছে। আপনাদের সরকারের সময় এদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, এদের সম্পর্কে কোনো কথা বলার সাহস দুর্নীতি দমন ব্যুরো তখন কিন্তু পায়নি। যে কারণে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন জেনারেল মতিন সাহেব, ডিজি ছিলেন দুর্নীতি দমন ব্যুরো, উনি কিন্তু পদত্যাগ করে চলে গিয়েছিলেন বিবেকের তাড়নায়। এই বিষয়গুলি কিন্তু আপনারা মনে রাখবেন। র্যাব পুলিশের কথা বলেছেন, বিজিবি প্রধানের কিছু বক্তব্যের কথা বলেছেন যে তারা বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগের নেতাদের মতো। আমি একটা কথা বলি, ওনারা কিছু বক্তব্য দিয়েছেন, কিছু হুমকি দিয়েছেন, কিছু ভীতি সৃষ্টির জন্য কিছু কথা বলেছেন, তারা এই পেশাদারিত্বের জন্য বলেছেন। এটা সাধারণ জনগণের বিরুদ্ধে নয়, এটা বলেছিলেন সন্ত্রাসী অরাজকতাকারীদের বিরুদ্ধে, যারা জ্বালাও পোড়াও করে, যারা মানুষ খুন করে, যারা দেশের বিরুদ্ধে নাশকতা করে, তাদের বিরুদ্ধে ওনারা বলেছিলেন। অতএব এটা তাদের দায়িত্বের অংশ, এটা তাদের কর্তব্যের অংশ, এটাকে ভিন্নভাবে রাজনৈতিকভাবে দেখার কোনো সুযোগ না। এই চেয়ারে বসে তারা এই ধরনের কথা বলেছিলেন বলেই কিন্তু আজকে আপনি আর আমি এখানে বসে থেকে গণতন্ত্রের চর্চা করতে পারছি, গণতন্ত্রের অনুশীলন করতে পারছি। কারণ ওনারা যদি সফল না হতেন তাহলে আজকে বাংলাদেশ কোথায় থাকতো, জেলুর ভাই কোথায় থাকতো, এই টকশো কোথায় থাকতো, এই তৃতীয় মাত্রা কোথায় থাকতো, একমাত্র আল্লাহ পাক জানেন। কারণ আপনারা যেভাবে বেগম জিয়ার নেতৃত্বে এই পাকিস্তানি এই জঙ্গিদের উপর, এই আফগানিস্তানের জঙ্গিদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন, জিম্মি হয়ে পড়েছিলেন, আপনারা যেভাবে যুদ্ধ অপরাধীদের বিচার বানচাল করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন, আজকে বাংলাদেশ কোথায় যেত এটা কিন্তু মানুষ বুঝতে পারেন। অতএব তারা যে ভূমিকা পালন করেছে, আমি বলি যথাযথ করেছে। পুলিশের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কিছু কিছু পুলিশ কর্মকর্তা কিছু অপকর্ম বা কিছু ধরনের অতিরঞ্জিত কার্যক্রম করেছেন, আমরা অবশ্যই এটাকে সমর্থন করি না, এটাকে আমরা প্রতিবাদ করি, ঘৃণা করি, এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কোনো ধরনের অনুকম্প তারা পাবেন না, এই বিষয়টা কিন্তু আমরা জনগণকে বলতে চাই। পুলিশের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে নিশ্চয়ই আপনার অভিযোগ করেন, লিখিতভাবে করেন। আইজিপি সাহেব নওগাঁ গিয়েছিলেন, উনি বলেছেন সরাসরি আমাকে বলবেন, পুলিশ অফিসাররা, পুলিশরা যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে। পুলিশিং মিটিংয়ে বিশাল জনসভা হয়েছে, তো এরকম বক্তব্য তো এর আগে কোনো আইজিপি দেননি। আমাদের সরকার সুযোগ দিয়েছে বলেই কিন্তু এই ধরনের বক্তব্য তারা দিচ্ছেন। আপনি পুলিশের নির্যাতনের কথা বলেছেন, আমি আর কি বলবো। দেখেন, ক্রস ফায়ার, ক্লিন হার্ট, এগুলো তো আপনাদের সৃষ্টি। ক্লিন হার্টের সময় হঠাৎ করে বাংলাদেশের অসংখ্য মানুষের হার্ট অপরিষ্কার হয়ে গেল।
এই জন্য পরিষ্কার করার জন্য আপনি সেনাবাহিনী নামালেন। সেনাবাহিনী নামিয়ে আপনার এই যে 90টা দিন যে তাণ্ডব করলেন, সেই তাণ্ডব থেকে তো বিএনপিও রেহাই পায়নি। আওয়ামী লীগ তো হয়েছে, বিরোধী দল হিসেবে আমরা তো নির্যাতিত হয়েছি, মৃত্যুর মুখোমুখি আমাদের বহু নেতাকর্মী হয়েছে, আমরা স্বজনহারা হয়েছি। আসিফুল্লাহ মাস্টারকে হারালাম, এস.এম. কিবরিয়া সাহেবকে হারালাম, মঞ্জুরুল ইমামকে হারালাম, মমতাজ ভাইকে হারালাম, আমাদের আমজাদ মাস্টার থেকে শুরু করে উনি পতিতযশা ভালো ভালো মানুষকে হারালাম আপনাদের সেই সন্ত্রাসের কারণে, আপনাদের সেই সময়ের এই যে পুলিশ এবং ক্লিন হার্ট, ক্রস ফায়ার এইসব বাহিনীর কারণে। কিন্তু আপনারা এখন আবার বলছেন যে ক্রস ফায়ার করে নিরীহ লোককে হতে। নো, ক্রস ফায়ারে পুলিশ আত্মরক্ষা করার জন্য তারা গুলি করেছে বা তারা তাদের কাজ করেছে, হয়তো ইনকাউন্টারে কিছু মানুষ মারা গেছে। তারপরে যদি আপনাদের এই ব্যাপার নিয়ে কোনো বক্তব্য থাকে, আমি আপনাকে বলবো যে আপনারা সুনির্দিষ্টভাবে অভিযোগ করেন, দেশে আইন আছে, আপনি তো লয়ার। এবং আরেকটা কথা বলি, এই যে এনকাউন্টারে মানুষ মারা যাওয়া, অপরাধীদের মৃত্যু, দুষ্কৃতিকারীদের মৃত্যু, এটা শুধু বাংলাদেশে নয়, এটা কি ইন্ডিয়াতে নাই? উলফা এটা কি আমেরিকাতে নাই? এটা কি মধ্যপ্রাচ্যে কি হচ্ছে আমরা দেখছি না? পাকিস্তান থেকে শুরু করে অনেক উন্নত আপনার ফ্রান্সে কি হচ্ছে আমরা দেখছি না? রুমিন যেমনটা যুদ্ধাপরাধীদের প্রসঙ্গ টানলেন, আপনি জঙ্গিদের প্রসঙ্গ টানলেন। জাতিসংঘ মহাসচিব বলেছেন যে জঙ্গি দমনের নামে মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। জাতিসংঘের মহাসচিব উনার বক্তব্যে উনি সঠিকভাবে বলেছেন যে জঙ্গি দমনের নামে যেন মানবাধিকারটা নষ্ট নয়। অবশ্যই মানুষের মানবাধিকারটা কার? মানুষের জন্য। যে মানুষরূপী পশুর মানবাধিকার তো আপনি দিতে পারেন, আমি দিতে পারি না। আপনাকে একটা মানুষ গুলি করতে আসবে, আমি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়িয়ে আছি, আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে কিন্তু সেই বিএনপি আমল থেকে গল্পটা তো একই রকম, মানে গল্প পরিবর্তন। আমার কথা হচ্ছে সবকটি গল্প সেই একই। আমি একটা কথা বলি, যারা মানুষ না তাদের মানবাধিকার নিয়ে এত কথা বলার দরকার খুব একটা। যারা মানুষ, যারা শান্ত, যারা সমাজকে ভালো রাখতে চায়, সভ্যতাকে রক্ষা করতে চায়, মানুষের উন্নয়নকে অগ্রসর করতে চায়, সেই মানুষদের মানবাধিকার অবশ্যই দেখতে হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষরূপী পশু, যারা মানুষ খুন করে, গলা কাটে, গুলি করে মারে, মসজিদের মধ্যে বোমা মেরে ফেলে দেয়, আপনি তাদের মানবাধিকার কি করে নিশ্চিত করবেন? তাদেরকে প্রতিরোধ করবে না? তাদের বিরুদ্ধে পুলিশ কি মোকাবেলা করার জন্য তাদের দায়িত্ব পালন করবে না? আমি একটা কথা বলি যে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানমালের নিরাপত্তার দায়িত্ব তাদের হাতে। তারা সর্বাত্মক চেষ্টা করবে, নিজেদের জীবন দিয়ে চেষ্টা করবে নিজের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা করার জন্য। যারা ঘোষণা দিয়ে মানুষ মারে, যারা মসজিদের মধ্যে মানুষ মারে প্রকাশ্য দিবালোকে, তাদেরকে নিষ্কান্ত করতে গিয়ে, তাদেরকে মোকাবেলা করতে গিয়ে যদি যুদ্ধ হয়, গোলাগুলি হয় এবং সেখানে যদি কিছু দুষ্কৃতী মারা যায়, আপনার আমার কি এত কান্নার কোনো কারণ আছে? এত আত্মত্যাগ, এত আর যারা স্বজনহারা হয়েছে তাদেরকে কি বলবেন আপনারা? আমি এখন যে প্রসঙ্গটা তুলতে চাই, এই যে অনেক কথা হলো আওয়ামী লীগ বিএনপির মধ্যে, বিএনপির কিছু প্রসঙ্গ আছে যেটি সময় আমার হাতে খুব বেশি নেই। আমরা কালকেই দেখলাম যে আসল বিএনপি বা নকল বিএনপি এর মধ্যে একটা লড়াই আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এবং সেখানেও ওই জ্বালাও পোড়াও দেখেছি, ভাঙচুর দেখেছি। আবার পত্রিকা যেটি খবর দেখলাম যে বিএনপির কিছু সিনিয়র নেতা মিলে একটা আলাদা বিএনপি করবার উদ্যোগ নিয়েছেন। একটা উদ্যোগ অনেক আগে থেকে ছিল, তারা আবার এই উদ্যোগের সঙ্গে মার্চ করছেন। তার মধ্যে কাউকে কারাগার থেকে মুক্তিও দেওয়া হয়েছে জাস্ট নতুন একটা বিএনপি করবার জন্য। আমি বিএনপি প্রসঙ্গে আসছি, আমি ওনার কথা সামান্য কিছু কথা বলে নিই। আমি বলেছিলাম যে সরকারটি চলছে প্রোপাগান্ডা দিয়ে। ওনারা বিএনপির এত দুর্নীতি 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 বলেই যাচ্ছেন, একটি মামলা এখন পর্যন্ত ওনারা প্রমাণ করতে পারেনি সর্বোচ্চ আদালত থেকে। আমি আপনাকে বিনীতভাবে মনে করিয়ে দিই, 111-এর সময়, যেটাকে তারা তাদের আন্দোলনের ফসল বলে আওয়ামী লীগ, সেই 111-এর সময় দুই দলেরই সর্বোচ্চ নেত্রী থেকে শুরু করে নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে একটি বিশেষ কমিশন গঠন করে তাদের প্রত্যেকটি মামলা তুলে নিয়েছে, উল্টো বিএনপির উপরে মামলা দিয়েছে। এটা পেপারে এসছে, আপনি না বলবেন না প্লিজ। এবং দুর্নীতি দমন কমিশনকে এখন বলা হয় দায় মুক্তির কমিশন। ওখানে তারা তাদের দুর্নীতি গ্রস্ত নেতা কর্মীদের ঢোকান, নেতাদেরকে বিশেষ করে, এবং সেখান থেকে দায় মুক্তির সনদ নিয়ে তারা বের হয়ে আসে। সুতরাং এই দুর্নীতি দমন কমিশনে খুব বেশি কিছু বলবার নেই। এই সরকার ক্ষমতায় টিকে থাকবার জন্য জঙ্গি নাটক সাজিয়েছিল, এবং যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে জঙ্গি উত্থান হয়। আপনি রমনা মটবুল চিন্তা করে দেখেন, আপনি উদীচীর সম্মেলন চিন্তা করে দেখেন, এগুলো কিন্তু সব হয়েছে আওয়ামী লীগের সময়। হ্যাঁ, বিএনপির সময় হয়েছে, কিন্তু বিকজ দ্যাট ওয়াজ দি কন্টিনিউয়েশন অফ দি আওয়ামী লীগ। আওয়ামী লীগের সময় শুরু হয়েছে, বিএনপির সময় হয়েছে, এবং বিএনপি সেখানে ধরেছে, তাদের বিচার করেছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগের সময় এখন এই রেজিমে এই গত 8 বছরে কি পরিমাণ জঙ্গি উত্থান হয়েছে এটা তো
সারা বাংলাদেশের মানুষই দেখছে। একটা পর একটা ব্লগার হত্যা হয়েছে। গত 4 মাসে আমি যেটা বলছিলাম 19টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, 19টি, এন্ড দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং। তার মধ্যে ম্যাক্সিমাম ঘটনাতে আইএস দায় স্বীকার করেছে। আপনি আমাকে বলছিলেন বিএনপির ভাঙার কথা বা নতুন বিএনপি, তৃণমূল বিএনপি। দেখুন, সরকার তো শুরু থেকে চেষ্টা করছে বিএনপিকে ভাঙার, এবং বিএনপিকে ভাঙার চেষ্টার নমুনা স্বরূপ তারা ব্যারিস্টার নাজমুল হুদাকে দিয়ে তৃণমূল বিএনপি, নতুন বিএনপি যোগ দেবে। এটা আপনি দেখেন, এইটাই তো লিঙ্ক আপ করতে হবে। তারা প্রথমে তাকে দিয়ে একটা নতুন বিএনপি, তৃণমূল বিএনপি, জিআর বিএনপি, কি বিএনপি না বিএনপি খোলার একটা চেষ্টা করলো এবং খুললো। খোলার পরে যখন দেখা গেল কোনো জনসমর্থন হচ্ছে না, তখন এখন সরকারের সাথে গিয়ে সেই ভদ্রলোক যোগ দিলেন, এবং 14 দলে আপনি যেটা বলছেন যে তিনি যোগ দেবেন বলে ঘোষণা করেছেন, এবং সরকার দলীয় মন্ত্রী নাসিম সাহেব ওনার সেই মিটিং এ উপস্থিত ছিলেন। এখন এগুলো তো বিএনপি ভাঙার চেষ্টা গত 8 বছর ধরেই সরকার করছে, যে কোনো ফ্যাসিস্ট সরকার তো এটাই করবে, এটাই করার কথা। বিরোধী দল, বিরোধী মত, বিরোধী চিন্তা, বিরোধী ভাবনার মানুষকে নিশ্চিহ্ন করে দেবার রাজনীতি যুগে যুগে স্বৈর শাসকরা করে এসছে। এই শাসক তার ব্যতিক্রম হবে এটা ভাববার তো কোনো কারণ নেই। এই শাসকের মূল ভিত্তি যদি জনগণ হতো, তাহলে এই শাসক চাইতো যে আরেকটা শক্তিশালী বিরোধী দল থাকুক, কারণ বিরোধী দলকে বলা হয় শ্যাডো গভর্নমেন্ট। এই শ্যাডো, কারণ তারা যেহেতু নিজেরাই একটি লেজিটিমেট গভর্নমেন্ট না, তারা নিজেরাই যেহেতু শ্যাডো গভর্নমেন্ট বলা হয়, বিএনপি কে একটা শ্যাডো গভর্নমেন্ট তৈরি করতে পেরেছে বা সেরকম কোনো লক্ষণ তার মধ্যে আছে? আপনি দেখেন বিএনপি বিরুদ্ধে আপনি, আমরা তো পরের কথা, আপনি নিজে বলতে পারবেন যে বিএনপি ক্ষমতায় গেলে কে শিক্ষামন্ত্রী হবে, কে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনা করবে, সেরকম কোনো গ্রাউন্ড ওয়ার্ক তার আছে বা সেরকম কোনো কর্মসূচি পরিকল্পনা তার আছে? জনগণের সামনে তো নেই। অবশ্যই আছে। শুনেন, আপনি পৃথিবীর যেখানে আপনি শ্যাডো গভর্নমেন্ট উল্লেখ করলেন, পৃথিবীর অন্য দেশে কিন্তু শ্যাডো গভর্নমেন্টে কে আছে সবাই জানে, এবং সবাই জানে। অফ কোর্স আমি আপনাকে বলি, এবং ওই শ্যাডো গভর্নমেন্টের হিসেবে মানে শ্যাডো যিনি মিনিস্টার থাকেন তাকে আবার অনেক সময় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই গভর্নমেন্ট এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে এখন একটা ঘরোয়া সভা করতে হলে অনুমতি লাগে। সুতরাং বিএনপি যে নতুন করে একটা কাউন্সিল করবে, সেটা বিএনপি আজকে 6 বছর সরকার তাকে করতে দেয়নি। বিএনপির নামে অ্যাজ অন টুডে 30,000 মামলা পেন্ডিং আছে। বিএনপির 4 লক্ষ নেতাকর্মী জেলে আছে। হাজার হাজার নেতাকর্মী ঘরে গিয়ে এলাকায় থাকতে পারে না। তো সুতরাং এরকম একটা সরকার থাকা অবস্থায় আপনি কি করে আশা করেন যে বিএনপি একটা শক্তিশালী এবং পথে থাকা রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়ে যাবে? সেটা তো সম্ভব না। এই ফ্যাসিস্ট সরকার এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার উপর ভর দিয়ে সরকার দাঁড়িয়েছে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ্যে ঘোষণা দেয় তারা দেশের রাজা, সেরকম একটা সরকারের আমলে কি করে আপনি আশা করেন? আমি এখন বর্তমানে বিএনপি অ্যাজ এ হোল টোটাল পার্টিটাই কিন্তু একটা লক্ষ্যহীন একটা পার্টি হয়ে গেছে। আর আমাদের তো ভিশন 2021 আছে, আপনাদের কি আছে বলেন তো? এতদিনই রাজনৈতিক দল, এতদিনই রাজনৈতিক দল, এতদিন তারা ক্ষমতায় ছিল। একটা মিনিট ইসরাফিল ভাই, হ্যাঁ, এই সরকারের এক মন্ত্রী বলেছে যে উন্নয়ন যেহেতু শনৈ গতিতে হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আজীবন প্রধানমন্ত্রী থাকা উচিত। আরেকজন মন্ত্রী বলেছেন যে অ্যাটলিস্ট আরো 3-4 টার্ম এই সরকারের থাকা উচিত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। এবং তারা বিভিন্ন টক শোতে, বিভিন্ন মিটিং এ তারা একটা কথা প্রায় বলে, 2041। আপনি আমাকে বলেন এই কথাগুলো সরকারের মহল থেকে কি করে হয়? তার মানে জনগণের কতখানি জনবিচ্ছিন্ন একটি সরকার হলে এবং জনগণের ভোটকে কতখানি অগ্রাহ্য করলে এই ধরনের উক্তি সরকারের কাছ থেকে আসতে পারে? না, এটা আশাবাদের কথা, এটা সম্ভাবনার কথা। আমি এটা বলতে চাই, ওনারা তো 3-4 বছর বলেছেন। আমি আপনাকে বলে যাই যে যেভাবে দেশ চলছে, দেশের উন্নয়ন যেভাবে বাংলাদেশ যেভাবে আন্তর্জাতিক বিশ্বে সম্মান এবং সুনাম স্বীকৃতি অর্জন করছে, মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যতদিন আল্লাহ উনাকে সুস্থ রেখেছেন, জীবিত আছেন, আমি মনে করি ততদিন উনাকে সরকারের দায়িত্বে রাখা উচিত, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখা। কিন্তু ওনাকে রাখবে কে? আমাকে বলেন, কে রাখবে? জনগণ রাখবে। জনগণ রাখবে। আপনারা ভোটের ব্যবস্থা রেখেছেন? আমরা বলেছি রাখা উচিত, অবশ্যই জনগণ, আমরা বিশ্বাস করি জনগণ ভোট দেয়। আপনারা ভোট দিতে দিয়েছেন জনগণকে? আপনারা ভোটে গিয়ে 28% ভোট পেয়ে আপনারা পরাজিত হয়েছে, জিততে পারেন। আর আঙ্গুর ফল খেতে না পেরে যদি বলেন টক, তাহলে তো সবাই ভোট দেয়, শুধু ভোট দেয় না ভোটার, এর বাইরে সবাই ভোটে আসেন। ইনশাআল্লাহ সামনে আরেকটা ভোট দেখা হবে। আমি বলি, আপনি 4 লাখ বলেছেন তো, সারা বাংলাদেশের কারাগারে 4 লাখ মানুষ থাকার ব্যবস্থা নাই। কারাগারে বিদ্রোহ হওয়ার আশঙ্কা, যেখানে আপনারা তো চেষ্টা করছেন বিদ্রোহ করার। শুনেন, এই যে বেল হয়ে গেল সত্য কথা মুখ থেকে, না না, যেখানে বারবার চেষ্টা করতে বা স্টেট কারাবন্দী থাকতে পারে, সেখানে 68,000 1 লক্ষ কারাবন্দী আপনারা রেখে দিয়েছেন। আপনি আপনার কথা বলার সময় বলি এই দাবিগুলো আপনাদের উদ্ভট, এবং এই যে গয়ে বলছে যে মিথ্যাচার অপপ্রচারের যে ফর্মুলাটা,
মিথ্যা কথাকে বারবার প্রচার করে মানুষের মধ্যে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করার যে অপচেষ্টা, এটা কিন্তু বিএনপির। মুক্তিযুদ্ধের ইতিহাস বলেন, আপনাদের শাসন ব্যবস্থাকে বলেন, এবং আওয়ামী লীগ সহ বিরোধী দলকে ছোট করা বলেন, এই যে চক্রান্ত গয়েবেলসীয় কায়দা আপনাদের চেয়ে ভালো কেউ জানে না। এটা আপনারা প্র্যাকটিস করেন বলেই আপনারা বলছেন। আপনি বলছেন 19টি জঙ্গি হামলা হয়েছে। বাংলাদেশের সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো যদি দক্ষতার সাথে এদেরকে মোকাবেলা না করত, আপনি প্রথম আলো 27/12/2015 না আমি বলি 19টি ঘটনা বলা আছে, কথা বলতে দেন। আমি তো অস্বীকার করিনি। সরকার এবং পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা যদি মোকাবেলা না করত 1900 হামলা হতো। কারণ এই হামলাগুলোর পিছনে, এই হামলাকারীগুলোর পিছনে আশ্রয় প্রশ্রয়দাতা হিসাবে বিএনপি এবং জামাতের মতো একটা সাম্প্রদায়িক শক্তি এখানে জড়িত আছে। অতএব বাংলাদেশের পুলিশ এবং গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজ করছে, আমি মনে করি সঠিকভাবে করছে, এবং করছে বলেই এখনও গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের সাংবিধানিক শাসন ব্যবস্থা কিন্তু টিকে আছে। আমরা চাই বিএনপির যে অবদ্ধতাই হয়েছে, নির্বাচন বয়কট, নির্বাচন প্রতিরোধ করার অবস্থান থেকে সরে এসে নির্বাচনে অংশগ্রহণের যে প্রবণতা, আমরা চাই তাদের মধ্যে আরও বদ্ধতাই হোক। আর দল ভাঙ্গাতে আমরা বিশ্বাস করি না জিল্লুর ভাই, কারণ জিয়াউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগকে ভেঙে 4 পার্টি করেছিলেন। এতে কিন্তু বিএনপি, জিয়াউর রহমান ক্ষমতায় থাকা তো দূরের কথা, উনি কিন্তু শেষ রক্ষাও পাননি, উনি বেঁচেও থাকতে পারেননি। এগুলো সক্রান্তের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি বিএনপি শক্তিশালী দল হিসাবে রাজপথে থাক, নির্বাচনী থাক, তারা আন্দোলন সংগ্রামী থাক, গঠনমূলক আন্দোলন করুক, এবং সুস্থ ধারার একটা রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন। আপনারা শুধু ভোটারকে একটু ভোট দিতে দেন ভাই, সবাই ভোটারকে কিন্তু আপনাদেরকে ভোট না দিলে আমরা কি করব? মাধ্যমে ইন্টারনেট, আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান রীতিমতো আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। বেশরমিন ফারহানা, মিস্টার মোহাম্মদ ইসরাফিল আলম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, দুজন রাজনীতিক কথা বলছিলেন, এবং শিক্ষকদের আন্দোলন নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। প্রধানমন্ত্রী শিক্ষক নেতাদের আজ বৈঠকে ডেকেছেন। আমরা আশা করব যে এর মধ্য দিয়ে শিক্ষকদের সমস্যার সমাধান হবে, তাদের মর্যাদার প্রশ্নটি নিশ্চিত হবে, এবং সেই সঙ্গে অন্যান্য ক্যাডারের যাদের ক্ষোভ রয়েছে, বিক্ষোভ রয়েছে বা দাবি রয়েছে, সেগুলো নিষ্পত্তির দিকে একটা অগ্রগতি সাধিত হবে। পুলিশ নিয়ে অনেক কথা হচ্ছে। বাংলাদেশ এটি পুলিশি রাষ্ট্র হতে যাচ্ছে কিনা বা হয়ে গেছে কিনা, এই প্রশ্ন আজকের নয়, অনেক দিনের। এবং পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগ প্রক্রিয়া যতদিন স্বচ্ছতা নিশ্চিত না হচ্ছে, নিয়োগ বাণিজ্য যতদিন না বন্ধ হচ্ছে, এবং রাজনীতিকরণের চেষ্টাটা যতদিন না বন্ধ হচ্ছে, ততদিন পর্যন্ত এই অবস্থা চলতেই থাকবে। এর দায় কেউ এড়াতে পারবেন না, কোনো রাজনৈতিক দলই যারা ক্ষমতায় ছিলেন এবং আছেন। আমরা লক্ষ্য করছি যে প্রতিনিয়ত সমস্যাটা বাড়ছে, এবং এক ধরনের নেতিবাচক প্রতিযোগিতায় দুপক্ষই লিপ্ত হয়েছেন। যারাই যখন ক্ষমতায় এসেছেন 90-এর পর থেকে দেখা গেছে কে কত বেশি খারাপ কাজটা করতে পারেন ক্ষমতায় গিয়ে, সেরকম একটা প্রতিযোগিতা অধিকাংশ ক্ষেত্রে আছে। কিছু কিছু জায়গা হয়তো ব্যতিক্রম পাওয়া যাবে। উন্নয়ন বনাম গণতন্ত্র, এই বিষয় নিয়ে বহুদিন ধরে আমরা কথাবার্তা বলছি, এবং অর্থনীতিবিদরা এখানে কথা বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন, রাজনীতিবিদরা তো বলছেনই। উন্নয়ন এবং গণতন্ত্র একটি আরেকটির পরিপূরক, কোনো একটিকে বাদ দিয়ে অন্যটিকে টেকসই বা বজায়যোগ্য করা যাবে না। কাজেই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে হবে, আবার গণতন্ত্রটাও নিশ্চিত করতে হবে। শুধুমাত্র গণতন্ত্র দিয়ে যেমন চলবে না, আবার শুধুমাত্র উন্নয়ন দিয়েও চলবে না। এবং বিএনপি নিয়ে যেটি কথা হয়েছে, বিএনপির অভ্যন্তরীণ বিষয় নিয়ে, দেশে একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল গণতন্ত্রের স্বার্থেই জরুরি, গণতন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। দুজন দুপথের মানুষ এখানে কথা বলছেন, দুটো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন আজকে এখানে। তারা এই জায়গাটাতে একমত। তবে বাংলাদেশে একটি সংগঠিত শক্তিশালী বিরোধী দল থাকুক, সেটি অন্তত পারসেপশন যা, সেটি হচ্ছে যে সরকারের দিক থেকে সেরকম একটা আগ্রহ এখন পর্যন্ত দেখা যায় না, বরং তাদেরকে মার্জিনালাইজ করবার একটা চেষ্টা সরকারের দিক থেকে রয়েছে। অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ দুর্বলতা বিএনপি কখনো দেখবার চেষ্টা করছে না। বিএনপির রাজনীতি, তার কর্মসূচি, তার নেতৃত্ব, এগুলো সম্পর্কে জনগণের ধারণা কি, সেটি বিএনপির নেতৃত্বে বোঝা অনেকখানি বাকি আছে বলে এখন পর্যন্ত মনে হয়। তারা সেই বোঝার চেষ্টাটা এখন পর্যন্ত করেন না। কাজেই বিএনপির সুরক্ষার জন্য বিএনপির নিজের ভেতরে অনেক কাজ করবার আছে, এবং সরকারের দিক থেকে স্বচ্ছ এবং সুষ্ঠু রাজনীতির জন্য যে কাজটুকু করা দরকার, সেই ধারাটা যদি তারা তৈরি না করেন বা অব্যাহত না রাখেন, সেটি দেশের জন্য, গণতন্ত্রের জন্য কখনোই কল্যাণকর হবে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সবার জন্য শুভকামনা।